স্বাগত নিউজ 24 সকালের সংবাদের সাথে আছে আমি তানজিনা অন্ত। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজ প্রসঙ্গ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। তবে আজকের বাংলাদেশ একেবারেই অন্যরকম বাংলাদেশ। টেস্ট ওয়ানডেতে অজিদের হারানোর স্বাদ আগেই পেয়েছিল টাইগাররা, তবে টি-20-র অতৃপ্তি পূরণ হলো গতকাল। সেই আনন্দে উজ্জীবিত রিয়াদ বাহিনীর আজকের লক্ষ্য জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখা। আরও জানাচ্ছেন পার্থ বণিক। বাংলাদেশে তাদের আসতে বড্ড অনীহা। এফটিপিতে যতই থাকুক ম্যাচ, নানা টালবাহানায় তা এড়ানোতেই যেন তাদের সব স্বস্তি। যদিও বা হয়ে যায় দেখা, অজিদের না কুচুভাব বেড়ে যায় বহু গুণে। এবার তো বাংলাদেশের সাথে টি-20 সিরিজ দেখাতেই রাজি হয়নি অস্ট্রেলিয়ার কোনো গণমাধ্যম। বক্তব্য একটাই, বাংলাদেশের সাথে খেলা নাকি আর্থিকভাবে অলাভজনক। অজিদের সব শর্ত মেনে তাদের সব কাণ্ড দাঁতে দাঁত চেপে সহ্য করে থাকা বাংলার বাঘেরা ঠিকই জবাবটা দিয়ে দিল শেরে বাংলার সবুজ গালিচায়। ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে তুলে নিল টি-20-তে দুরন্ত এক জয়। টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ছিল রক্ষণাত্মক। সৌম্যর দ্রুত বিদায়ে স্টার্ক হ্যাজেলউডদের বিপরীতে ব্যাট হাতে লড়াই চালান সাকিব আর নাইম। 30 রানে বিদায় নিলে সাকিবকে কিছুক্ষণ সঙ্গ দেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। 20 বলে রিয়াদের 20 রান টি-20 সুলভ না হলেও ব্যাটিং ধস এড়াতে রাখে গুরুত্বপূর্ণ অবদান। অন্যদিকে টাইগারদের রান বাড়াতে থাকেন সাকিব। 33 বলে তার ব্যাট থেকে আসে 36 রান। শেষ দিকে আফিফের 17 বলে 23 বাংলাদেশকে এনে দেয় 7 উইকেটে 131 রানের পুঁজি। Innovation at its best. লক্ষ্য তাড়া করতে নেমে শেখ মেহেদীর প্রথম বলই দিশেহারা অস্ট্রেলিয়া। তরুণ এই স্পিনারের ঘূর্ণিতে ফিরে যান অ্যালেক্স ক্যারি। এক মিচেল মার্শ ছাড়া এদিন কেউই দাঁড়াতে পারেননি নাসুমদের সামনে। মূলত তার ঘূর্ণিতেই ম্যাচ থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া। নাসুম পান 4 উইকেট, সাথে 2টি করে উইকেট নিয়ে সঙ্গ দেন মুস্তাফিজ আর শরীফুল। শেষ পর্যন্ত শেষ বলেই অজিদের ইনিংস গুটায় 108 রানে অস্ট্রেলিয়ার অহংকার চূর্ণ করে বাংলাদেশ তুলে নেয় 23 রানের দুরন্ত জয়। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। অজিদের বিপক্ষে প্রথম টি-20 জয়ে ম্যাচের নায়ক বোলাররা। ম্যাচ শেষে তাদের প্রাপ্য প্রশংসা করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এদিকে বল হাতে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা নাসুম জানিয়েছেন, উইকেট নয় ডট বল দেয়াই ছিল তার মূল লক্ষ্য। They've executed their plans really well. That's what matters in the short run games, I think, because you need to always have a attacking mindset to go up front and take some wickets early on. That's what we did. আজকে যখন আমরা 131 রান করছি, তখন নামার আগে রিয়াদ ভাই বলতেছিল আমরা এই রানেই ফাইট করব, আমরা ডট বল করব, আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করব জেতার জন্য। আমি 4টা ওভার করছি, 4টা ওভারই আমার সাথে সাকিব ভাই, রিয়াদ ভাই দুইজনই আমার সাথে কথা বলছে আর কি। তো আমি ওইরকমই করার চেষ্টা করছি। আমার মেইন খেয়ালই ছিল ডট বল করা। এবারে করোনা প্রসঙ্গ। করোনা এখন চোখ রাঙাচ্ছে শিশুদের উপরও। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে মারা গেছে 61 শিশু। শিশু মৃত্যুর কারণ হিসেবে মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম ইন চিলড্রেন বা MIS-C কে দায়ী করছেন বিশেষজ্ঞরা। রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, করোনাকালীন অথবা পরবর্তী সময়ে শিশু 0 থেকে 21 বছর বয়স পর্যন্ত দেখা দিতে পারে এমন সমস্যা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। মাত্র 2 মাস বয়সের ছোট্ট শিশুটি করোনায় আক্রান্ত। ছোট্ট দেহে জটিলতা অনেক, কান্না ছাড়া বোঝানোর উপায় নেই। ঢাকা শিশু হাসপাতালের করোনা ইউনিটে করোনার বাস্তবতা এমনই। স্বাস্থ্য অধিদপ্তরের MIS শাখার তথ্য বলছে, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 61 শিশুর, যাদের বয়স 0 থেকে 10 বছর, যা গড়ে 0.29%। বিশেষজ্ঞরা বলছেন, মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম ইন চিলড্রেন বা MIS-C শিশু মৃত্যুর প্রধান কারণ। সাধারণত কোভিড আক্রান্ত শিশু দ্রুত সুস্থ হয়ে ওঠে, তবে MIS-C যাদের থাকে তাদের শরীরে বাসা বাঁধে অসংক্রামক রোগ, যার ফলে জটিল হয়ে পড়ে চিকিৎসা প্রক্রিয়া। বেশিরভাগ ক্ষেত্রে দেখি হার্টে ইকো করলে হার্টে কিছু চেঞ্জ পাচ্ছে, হার্টের যে রক্তনালীগুলো এগুলো হচ্ছে এই MIS-C-তে এটা ডাইলেটেড হয়ে যায় এবং হার্টের যে পাম্পিং অ্যাকশনটা এটা কমে যায়, হার্টের কিছু এনজাইম বেড়ে যায়, পাশাপাশি আমরা লিভার এনজাইম বেড়ে যায় দেখছি।
এবং কিডনি ফেলিওর নিয়ে আসছে। রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন করোনায় শিশু মৃত্যুর হার কম, তবে সম্প্রতি হাসপাতালগুলোতে সাধারণ রোগীর পাশাপাশি বাড়ছে শিশু রোগীর সংখ্যাও। এখন সে বাচ্চাদের আক্রান্তর যে হার সেটা কিছুটা পূর্বের তুলনায় কিছুটা বেশি। তো আমাদের কোভিড ইউনিটটা থাকার ফলে, ডেডিকেটেড কোভিড ইউনিট থাকার ফলে আমাদের এখানে কিছু সময় হচ্ছে যে বেডগুলো ফিল আপ হয়ে যাচ্ছে, বাট আমরা অনেক সময় এক্সটেনশন করেও দেখা যাচ্ছে যে বাচ্চাগুলোকে রাখা হচ্ছে। করোনা ভাইরাসে শিশুদের আক্রান্ত হওয়ার পেছনে তাদের অভিভাবকদের অসাবধানতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। করোনা পরবর্তী জটিলতা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদেরই নয়, হতে পারে শিশুদেরও। সেক্ষেত্রে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন এ ধরনের জটিলতা দেখা দেওয়া মাত্রই শিশুকে নিতে হবে টারশিয়ারি হাসপাতালে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। অবশেষে আগামী 11 আগস্ট থেকে খুলছে সরকারি বেসরকারি অফিস ও দোকানপাট। সীমিত পরিসরে চালু হচ্ছে গণপরিবহনও। চলমান কঠোরতম লকডাউন বর্ধিত করা হয়েছে 10 আগস্ট পর্যন্ত। মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এসব তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। মন্ত্রী জানান, 11 আগস্ট থেকে টিকা ছাড়া কেউ বাইরে বের হলে শাস্তির আওতায় আসবে। কর্মস্থলেও যেতে হবে টিকা নিয়ে। তবে রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে 18 বছরের ঊর্ধ্বে টিকা নেওয়া ছাড়া বাইরে বের হওয়া যাবে না। এই তথ্য সঠিক নয়। আরো জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। চলছে করোনা ভাইরাস মোকাবেলায় টানা 2 সপ্তাহের কঠোরতম লকডাউন। চলমান লকডাউনের 12তম দিনে করোনা মোকাবেলায় পরবর্তী করণীয় নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের সিনিয়র মন্ত্রীবৃন্দ, মন্ত্রিপরিষদ সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। বলেন, 5 দিন লকডাউন বৃদ্ধি শেষে অফিস, দোকান ও গণপরিবহন চলবে সীমিত পরিসরে। 10 তারিখ পর্যন্ত আমরা বৃদ্ধি করেছি। 11 তারিখ থেকে সমস্ত দোকানপাট ইত্যাদি যানবাহনও চলবে, সব একত্রে না। সেখানে আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে জেলা প্রশাসকের মাধ্যমে অনুরোধ করব, বাই রোটেশন। বিধিনিষেধ শেষে কেউই টিকা সনদ ছাড়া বের হতে পারবে না। ভ্যাকসিন নিশ্চিতের জন্য 6 থেকে 8 আগস্ট বিশেষ সুযোগের কথা বলেন মন্ত্রী। ভ্যাকসিন না গ্রহণ করে কেউ কোনো কর্মস্থলে আসতে পারবে না। এই যে 7, 8, 9 3 দিন আমরা সুযোগ রাখলাম। যারা মুভ করবে 11 তারিখের পরে ভ্যাকসিন ছাড়া কোনো লোক, 18 বছরের ঊর্ধ্বে কোনো লোক মুভমেন্ট করলে সে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জানান, মাস্ক না পরে বের হলে তাদের শাস্তির দায়িত্ব পুলিশকে দিচ্ছে সরকার। তবে এক্ষেত্রে এবার জিরো টলারেন্সের কথা বললেন জাহিদ মালেক। ভ্যাকসিনের পাশাপাশি মাস্ক পরিধান করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ। এবং এটাকে যদি কিনা আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে চাই, এনফোর্স করতে চাই, তাহলে পরে পুলিশকেও একটা ক্ষমতা দেওয়া প্রয়োজন রয়েছে। মহামারী করোনা মোকাবেলায় গেল 23 জুলাই ভোর 6টা থেকে চলছে টানা 2 সপ্তাহের কঠোর লকডাউন, যা শেষ হবে 10ই আগস্ট। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। রাজশাহীতে করোনার টিকা কার্যক্রম সফল করতে চলছে প্রস্তুতি। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে 126টি কেন্দ্র। প্রশিক্ষণ দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের। চাপ সামলাতে স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি সহায়তায় থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। আগামী শনিবার থেকে করোনার গণটিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। টিকাদান কার্যক্রম সফল করতে উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবার এতে যুক্ত করা হয়েছে জনপ্রতিনিধিদের, প্রশিক্ষণ দেওয়া হয়েছে টিকাদানে যুক্ত স্বাস্থ্যকর্মীদের। উপজেলা চেয়ারম্যান এবং ওসি মহোদয় সবাইকে নিয়ে তারা, এবং পৌরসভার যেখানে সংশ্লিষ্ট পৌরসভা রয়েছে পৌরসভার চেয়ারম্যানকেও এর সাথে নেওয়া হয়েছে। তারা সবাই বসে এই বিষয়টা নিয়ে তারা একটা চক আউট করছে, তারা কোথায় কেন্দ্র করবে এবং কত তারিখে ভ্যাকসিন দেবে। যারা টিকা দেবে তাদের আমরা প্রশিক্ষণ দিয়েছি। এরপরে কোন কোন ভেন্যুতে টিকা দেওয়া হবে এটা অলরেডি ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার এবং ইউএসএফপিও এরা কমিটির সবাই মিলে এরা ওই ভেন্যুগুলাও তারা কেন্দ্রগুলো তারা নির্ধারণ করেছে। রাজশাহীতে টিকা দিতে কেন্দ্র করা হচ্ছে 126টি। ইউনিয়ন পর্যায়ের প্রতিটি কেন্দ্রে থাকবে 3টি করে বুথ। সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে 1টি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও প্রস্তুত আছে স্থায়ী 13 টিকাদান কেন্দ্র। নির্দিষ্ট কেন্দ্রে আমাদের কর্মী বাহিনী নিয়ে আমরা সকাল 9টা থেকে 2টা পর্যন্ত টিকাদান, 3টা পর্যন্ত আমাদের টিকাদান কর্মসূচি চলবে। টিকাদান কর্মসূচি সম্পর্কে
উপজেলা পরিষদে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভ্যাকসিন কমিটি এবং স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে আমাদের একটা মিটিং সংগঠিত হয়েছে। রুটিন ইপিআই কার্যক্রমে যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য স্থান ও দিনক্ষণ নির্ধারণ করবে স্থানীয় করোনা ব্যবস্থাপনা কমিটি। চাপ সামলাতে সহায়তায় থাকবে স্থানীয় প্রশাসন। সংশ্লিষ্ট থানার সাথে যোগাযোগ রেখেছি এবং থানা থেকে তারা জনবল দেবে এটুকু আমাদেরকে আশ্বস্ত করেছে এবং তারা সহযোগিতা করবে। টিকার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে, তবে বয়স্ক ও নারীদের অগ্রাধিকার দিতে নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রগুলোতে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। অবৈধভাবে 1500 মানুষকে টিকা দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বরখাস্ত হলেন চট্টগ্রামের পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট রবিউল হোসেন। সোমবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার 24 ঘন্টা না যেতেই এই সিদ্ধান্ত নিল মন্ত্রণালয়। এর আগে তদন্ত কমিটির কাছে 2600 মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে টিকা কার্ড উপস্থাপন করেন হুইপ শামসুল হকের ঘনিষ্ঠ সহযোগী রবিউল। তদন্ত কর্মকর্তারা জানান, এই অবৈধ কাজে টিকা প্রদানের কোনো নিয়মই মানা হয়নি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শেষ রক্ষা হলো না পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এপিআই এবং পটিয়া কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রবিউল হোসাইনের। হুইপ শামসুল হকের নির্দেশে পটিয়ার শোভনদণ্ডী ইউনিয়নে 2500-এর বেশি মানুষকে অবৈধভাবে টিকা দেন তিনি। যার নির্দেশনায় এত সাহস দেখান রবিউল, সেই নেতাও তার চাকরি বাঁচাতে পারেননি। অবৈধ টিকা কার্যক্রম শুরুর আগে যে পোস্টার ডিজাইন হয় তাতে স্পষ্টভাবে এই কার্যক্রম আয়োজনের জন্য হুইপ শামসুল হককে ধন্যবাদ জানান তার সাঙ্গপাঙ্গরা। সরকারি আদেশের মতো মোবাইলে যে মেসেজ পাঠানো হয় তাতেও শামসুল হকের নির্দেশনায় টিকা দেয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়। স্যার, এলাকাবাসী আমাকে ধরছে, ওরা নিবন্ধন করে রাখছে, আমি টিকা মারতে পারবো না। ঠিক আছে, তুমি একটু ব্যবস্থা করো, তুমি পারলে মেরে দাও। এ ব্যাপারে তদন্তের সময় 2600 টিকা কার্ড কমিটির সামনে উপস্থাপন করা হয়। এর মধ্যে 200 কার্ডে যে এনআইডি নম্বর পাওয়া যায় সেগুলো কয়েক মাস আগেই রেজিস্ট্রেশন করা হয়েছে। আরও 2000 মানুষ যারা বিভিন্ন সময়ে ইউনিয়ন পরিষদে রেজিস্ট্রেশন করতে এসে নানা কারণে ফিরে গেছেন, তাদের নামেও কার্ড করা হয়েছে। এতে দুটি প্রশ্ন সামনে আসছে স্বাস্থ্য কর্মকর্তাদের। প্রথমত, যারা আগেই রেজিস্ট্রেশন করেছেন কিন্তু টিকা নেননি, পরবর্তীতে তারা কিভাবে টিকা নেবেন? এছাড়া যারা রেজিস্ট্রেশন করতে এসেও ফিরে গেছেন, তারা পুনরায় রেজিস্ট্রেশন করতে পারবেন কিনা? তার সত্যতা আমরা পেয়েছি, যথাযথ নিয়ম মেনে এটা করা হয়নি। রেজিস্ট্রেশনের ব্যাপারগুলো আমরা এটা খতিয়ে দেখেছি। রেজিস্ট্রেশন করা হয়েছে, বাট অনেক ক্ষেত্রে টিকা গ্রহণকারীর যে সম্মতিপত্র, যে সিগনেচার, ওটা অনেক ক্ষেত্রে ছিল না। পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিসি ক্যামেরা থাকলেও ঘটনার দিনের কোনো ফুটেজ পায়নি তদন্ত কমিটি। তদন্ত কমিটিকে 2 দিনের সময় বেঁধে দিয়ে তদন্ত রিপোর্ট প্রদান করার জন্য বলা হয়। আমি যতটুকু জেনেছি, এই তদন্ত রিপোর্ট ওই কার্যালয়ের মারফত এটা আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করা হয়। অভিযোগ আছে, শোভনদণ্ডী ইউনিয়নে হুইপের বাড়ি লাগোয়া ক্যাম্পে হুইপের ভাইও টিকা প্রদান করেছেন। রবিউলকে ব্যবহার করে হুইপের যোগসাজশে তার ভাই টিকার ব্যবসা করেছেন বলেও জোর সমালোচনা চলছে সামাজিক মাধ্যমে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে অন্যান্য খবর। হেলেনা জাহাঙ্গীরের অবৈধ জয়যাত্রা টিভি নিয়ম অনুযায়ী বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার না করে হংকংয়ের একটি ডাউন চ্যানেল লিংক ব্যবহার করত। এর ফ্রিকোয়েন্সি হংকং হতে বরাদ্দ হতো বলে জানায় র্যাব। এদিকে 3 মামলায় হেলেনা আবার 14 দিনের রিমান্ডে। এছাড়া তার সহযোগী হাজেরা খাতুন ও সানাউল্লাহ নুরীকে রাজধানীর গাবতলী থেকে গ্রেফতার করেছে র্যাব। বিস্তারিত মাসুদ আলাবুনির প্রতিবেদনে। নানা নামের বিভিন্ন সংগঠনের প্রধান ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের অন্যতম সহযোগী হাজেরা খাতুন ও সানাউল্লাহ নুরীকে রাজধানীর গাবতলী থেকে গ্রেফতার করেছে র্যাব। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে র্যাব। সেখানে মিডিয়া শাখার পরিচালক বলেন, হাজেরা মূল মিডিয়ার বাইরে 5000 সংবাদকর্মী তৈরির কাজ করার পাশাপাশি শোডাউন সহ নানা কাজে হেলেনাকে সহায়তা করত। আর সানাউল্লাহ নুরীকে প্রতিনিধি নিয়োগ ও তাদের কাছ থেকে টাকা সংগ্রহের কাজ করাতো হেলেনা। হংকংয়ের একটি স্যাটেলাইটের মাধ্যমে তরঙ্গ বরাদ্দ নিয়ে বাংলাদেশে সহ বিশ্বের 34টি দেশে স্বাভাবিকভাবে সম্প্রচার করে আসছিল। উনিও বলেছেন যে এটি একটি অবৈধ, এবং তারা এই দীর্ঘদিন এই হংকংয়ের যে স্যাটেলাইট স্টেশন প্রতি মাসে 6 লক্ষ টাকার বিনিময়ে তরঙ্গ বরাদ্দ নিয়েছিল।
তিনি আরো বলেন, জয়যাত্রা টিভি ও আওয়ামী লীগের নামে বিভিন্ন সংগঠন খুলে এমন অপরাধীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। রাষ্ট্রবিরোধী বক্তব্য দিচ্ছে, এদের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় অত্যন্ত সাহসিকতার সাথে আমরা অভিযান পরিচালনা করছি। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া মঙ্গলবার হেলেনা জাহাঙ্গীরকে তোলা হয় সিএমএম আদালতে। গুলশান থানার 2 মামলা ও পল্লবী থানার 1 মামলায় চাওয়া হয় রিমান্ড। আদালত 4 মামলায় 14 দিনের রিমান্ড মঞ্জুর করেন। জামিনযোগ্য অপরাধে মামলায় জামিনটা হলো অধিকার, এটা কারো দয়া নাই। এটা কিন্তু গরিহত কাজ। আমরা আদালতকে সেটি বলেছি যে যেহেতু এই ঘটনার সাথে আরো কারাগার সম্পৃক্ত আছে, সেটা ঘটনা দরকার, এই জন্য প্রয়োজন। এদিকে শনিবার রাতে রাজধানীর বারিধারা থেকে আটক মডেল ফারিয়া মাহমুদ পিয়াসা ও মৌ আক্তার 3 দিন করে রিমান্ডে আছেন ডিবির সাইবার ক্রাইম বিভাগের কাছে। যুগ্ম কমিশনার হারুনুর রশিদ জানান, জিজ্ঞাসাবাদে নানা তথ্য পাওয়া যাচ্ছে। তারা স্বীকারও করেছে যে এটা একটা ব্ল্যাকমেলিং চক্রের তারা যে সদস্য, বৃত্তশালীদের ছেলেদেরকে ধরে এনে এই ধরনের যে অবৈধ পথে তাদেরকে বিয়ে বা আসক্ত করে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। এর আগে রবিবার পিয়াসার বিরুদ্ধে গুলশান থানায় ও মৌয়ের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক মামলা হয়। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে তথ্য উপাত্ত পেলেই ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন দুদক। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হেলেনার 5টি গার্মেন্টস প্রতিষ্ঠান, 15টি ফ্ল্যাট সহ অঢেল সম্পদের বিষয়ে সংস্থাটি অনুসন্ধান করবে বলে জানিয়েছেন দুদক কমিশনার। এছাড়া মডেল পিয়াসা মৌ সাম্রাজ্যের অবৈধ সম্পদ অর্জনকারীদের সন্ধানে এরই মধ্যে শুরু হয়েছে অনুসন্ধান। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। সময়ের আলোচিত নাম হেলেনা জাহাঙ্গীর। রাজনীতির মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি, সাংবাদিকতা পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে আইপিটিভির আড়ালে নিয়োগ বাণিজ্য, কখনো মডেল হয়ে মিউজিক ভিডিওতে অভিনয়। বহু প্রতিভায় বেড়ে ওঠা হেলেনাকে 30 জুলাই তার নিজ বাসা থেকে মাদক, বিদেশি মুদ্রা সহ আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। আটকের পর হেলেনা বেরিয়ে আসেন হাস্যোজ্জ্বল চেহারায়। এরই মধ্যে হেলেনা সাম্রাজ্যের অঢেল সম্পদের তথ্য জমা পড়েছে বিভিন্ন সংস্থার হাতে। মিরপুরে নিউ কনসার্ন প্রিন্টিং ইউনিট, নারায়ণগঞ্জে জেসি এমব্রয়ডারি, হুমায়ারা স্টিকার, জয় অটো গার্মেন্টস যৌথ মালিকানায় প্যাক কনসার্ন সহ মোট 5টি গার্মেন্টস প্রতিষ্ঠান। রাজধানীতে ফ্ল্যাট রয়েছে উত্তরা 3 নম্বর সেক্টরে 5টি ফ্ল্যাট, গুলশানের 36 নম্বর রোডে 5টি ফ্ল্যাট, গুলশান 2 নম্বরে 8000 ঘনফুটের একটি ফ্ল্যাট, গুলশান এভিনিউতে একটি ফ্ল্যাট, গুলশানের নিকেতনে একটি ফ্ল্যাট, মিরপুর 11 নম্বরে একটি ফ্ল্যাট, কাজীপাড়ায় একটি ফ্ল্যাট সহ মোট 15টি ফ্ল্যাট। 12টি ক্লাবের মেম্বার হেলেনা 7টি সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে ঢাল হিসেবে ব্যবহার করতেন জয়যাত্রা আইপিটিভি। দুদক কমিশনার বলছেন, হেলেনার বিষয়ে তথ্যপাত্র হাতে পেলেই নেওয়া হবে ব্যবস্থা। হেলেনা জাহাঙ্গীরের ব্যাপারে তথ্যপাত্র দুদক পাইলে দুদক তদন্ত করবে, অনুসন্ধান করবে, করে আইনানুগ যেভাবে কার্যক্রম গ্রহণ করা যায় তা করবে। সাম্প্রতিক সময়ের আলোচিত মডেল পিয়াসা, মৌ, হেলেনাদের সাম্রাজ্যে কাদের বিচরণ ছিল তাদের বিষয়েও নজরদারি করছে দুদক সহ বিভিন্ন সংস্থা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। এবারে শোকাবহ আগস্ট। সদ্য স্বাধীন দেশের জন্য সুদূর প্রসারী কূটনৈতিক নীতিমালা প্রণয়ন করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গত 5 দশকে সেই সুদৃঢ় নীতিমালার আলোকেই চলছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। তার অনুসৃত পথ ধরে ভূ রাজনৈতিক কর্মকৌশলে কারোর সঙ্গে শত্রুতা নয়, বরং সবার সঙ্গে সমগুরুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শাহালি জয়ের রিপোর্ট। বহুপাক্ষিকতা আর শান্তির কূটনীতি, এই দর্শনের উপর ভিত্তি করে সদ্য স্বাধীন বাংলাদেশের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডনে তার প্রথম সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। সেই ভিত্তির উপরই দাঁড়িয়ে আছে বাংলাদেশের আজকের কূটনীতি। আমাদের জাতীয় ইন্টারেস্ট হচ্ছে পার্মানেন্ট, আমার স্বার্থটা পার্মানেন্ট, এবং সেই
আমাদের জাতীয় স্বার্থের উপরেই কিন্তু নির্ভর করবে আমাদের পররাষ্ট্রনীতি কি হবে। বঙ্গবন্ধুর অসাধারণ কূটনৈতিক দক্ষতায় বাংলাদেশ স্বীকৃতি অর্জন করতে থাকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। প্রত্যক্ষভাবে ভারত, রাশিয়া, পূর্ব ইউরোপ, নিরপেক্ষ জোট ওআইসির সঙ্গে সম্পর্ককে শক্তিশালী করেছিলেন তিনি। পাশাপাশি কমনওয়েলথ রাষ্ট্রসমূহের সঙ্গেও সম্পর্ক উন্নত হয়েছিল। বঙ্গবন্ধুর সৌহার্দ্যপূর্ণ নীতির কারণে সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, মিশর, আলজেরিয়া এবং সিরিয়ার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। 1974 সালে স্বাধীন বাংলাদেশ ওআইসি সম্মেলনে অংশ নেয়। উনি কিন্তু গেছেন সৌদি আরব, পাকিস্তানে গেছেন এবং ওইখান থেকে তিনি বঙ্গবন্ধুর অনন্য কীর্তিসমূহের মধ্যে ছিল 1974-এর 25শে সেপ্টেম্বর জাতিসংঘে মাতৃভাষা বাংলায় দেয়া ঐতিহাসিক ভাষণ। জাতিসংঘ সনদে যে মহান আদর্শের কথা বলা হয়েছে তা আমাদের জনগণের আদর্শ এবং এই আদর্শের জন্য তারা চরম ত্যাগ স্বীকার করেছেন। বিশ্ব সম্প্রদায়ে শোষিত মানুষের পক্ষে বঙ্গবন্ধু সবসময় ছিলেন উচ্চস্বর। নবীন দেশের নেতা হয়েও তিনি বলতে পেরেছিলেন, বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত, শাসক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং এশিয়াতে যারা এখনো স্বাধীনতার প্রাপ্ত দেশ নয়, তাদের জন্য স্বাধীনতার চেষ্টা করা হোক। অনলাইন মুভমেন্টের পক্ষ থেকে আমি বলবো যে আমরা যেন সেই মুভমেন্টে আমি আপনার সাথে আছি, আপনারা আমার সাথে থাকবেন। 1972 থেকে 75 মাত্র 3.5 বছরে 50টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সহ শতাধিক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশ সফর করেন। সই হয় 70টি চুক্তি। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের উন্নয়নে কোটি কোটি ডলার ঋণ ও সহায়তা দেয় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এডিস মশা ধ্বংসে চিরুনি অভিযানেও রাজধানীতে কমছে না ডেঙ্গু প্রকোপ, বরং প্রতিনিয়ত বাড়ছেই ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গু আক্রান্ত হয়ে 2 নারীর মৃত্যুর পর আতঙ্ক ছড়িয়েছে চট্টগ্রামে। চিকিৎসকরা বলছেন, নীরব ঘাতকে পরিণত হচ্ছে ডেঙ্গু। সতর্কতা বেশি জরুরি ব্যক্তি পর্যায়ে। এদিকে 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 264 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে 248 জনই ঢাকায় থাকেন। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীতে ভয়াবহ রূপ ধারণ করা ডেঙ্গু প্রকোপ কমাতে আয়োজন করে অভিযান পরিচালনা করছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। জরিমানা আওতায় আনা হচ্ছে মশা লার্ভা পাওয়া বাড়ির মালিকদের, ধ্বংস করা হচ্ছে মশার উৎপাদনের উৎসস্থল। তবে এমন অভিযানের কার্যকারিতা খুব একটা যে কাজে আসছে না তার প্রমাণ প্রতিনিয়ত হাসপাতালে রোগী বাড়ার সংখ্যা। প্রাপ্তবয়স্কদের চাইতে বেশিরভাগ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে এখন ঘরের ছোট্ট শিশু। এখন একদিনে প্রায় 250 ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে সারা দেশে। এই যে ট্রানজিয়েন্ট টাইমের জন্য আমরা আমাদের এই কার্যক্রমটা বাড়ালাম, সেটা কখনোই সাফিসিয়েন্ট হবে না। কেন? কারণ এই জিনিসটা রাউন্ড দ্য ইয়ার আমাদেরকে সচেতন থাকতে হবে এবং সিটি কর্পোরেশনের একার পক্ষে কখনোই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত এই নিয়ন্ত্রণটা আমাদের প্রতিটা ঘর থেকে শুরু হবে। করোনার পর বন্দরনগরী চট্টগ্রামের জনজীবনেও এখন বড় আতঙ্ক ডেঙ্গু। সম্প্রতি 17 বছর বয়সী এক তরুণীর মৃত্যুর পর নড়েচড়ে বসেছে সিটি কর্পোরেশন। ফলে ক্রাশ প্রোগ্রাম করে মশক নিধনে মনোযোগ দিয়েছে নগর প্রশাসন। জুন পর্যন্ত কোনো রোগী ছিল না। জুলাই মাসে আমরা দেখছি আমাদের মোট 7টা রোগীর আমরা তথ্য পেয়েছি। তার ভিতরে 2টা রোগী মৃত্যুবরণ করেছেন চিকিৎসাধীন থাকা অবস্থায় এবং 5 জন রোগী চিকিৎসাধীন আছে। মশার নিধনের কার্যক্রম তো চলমান আছে। আমরা একটা ক্রাশ প্রোগ্রাম নিয়েছি হাতে। ক্রাশ প্রোগ্রামের মধ্যে 1,500 ভলান্টিয়ার তো আছেই, বিভিন্ন ওয়ার্ডে কাজ করবে। তবে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা নিয়মিত ওষুধ ছিটালেও ডেঙ্গু মোকাবেলায় বাড়ির আঙ্গিনা নগরবাসীকে সবসময় পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন সিটি মেয়ররা। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। এদিকে বাগেরহাটের শরণখোলায় 7 দিনেও বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় পানিবন্দী 60,000-এরও বেশি মানুষ। বসতবাড়ি, ফসলের ক্ষেত, রাস্তাঘাট এখনো পানিতে তলিয়ে আছে। ভেসে গেছে কয়েক হাজার মাছের ঘের ও পুকুরের মাছ। এতে চরম দুর্ভোগের শিকার স্থানীয়রা। তাদের অভিযোগ, নির্মাণাধীন বেড়ি বাঁধে অপরিকল্পিত ও অপর্যাপ্ত সুইচ গেটের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। শেখ হাসানুল করিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
গেল কয়েকদিনের ভারী বর্ষণে বাগেরহাটের শরণখোলা উপজেলার প্রায় 90% এলাকা পানিতে তলিয়ে যায়। আমনের বীজতলা ও সবজি সহ অন্যান্য ফসলের ক্ষেতে পানি ওঠায় বিপাকে পড়েছেন কৃষকরা। ভেসে গেছে কয়েক হাজার মাছের ঘের ও পুকুরের মাছ। স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন বেড়িবাঁধে অপরিকল্পিত ও অপর্যাপ্ত স্লুইস গেটের কারণেই 7 দিনেও পানি নিষ্কাশন হয়নি। এই অবস্থায় ঘরবাড়িতে পানি ওঠায় খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। 7 দিনে ডুবে রয়েছে, তো অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। 5-6 দিন ধরে রান্না বাড়া চল না, ঘরে কোনো খাদ্য নাই, ইহার পোলাপান খুব কষ্টের উপরে এখন আছে। সুইচ গেটটা ছোট করছে, এই কারণে পানি নামতে আসে না, নাইলে এভাবে পানি কোনো সময় জমে থাকে নাই। জনপ্রতিনিধিরা বলছেন, নির্মাণাধীন বেড়িবাঁধের স্লুইস গেটগুলো আগের তুলনায় অনেক ছোট ও অপর্যাপ্ত। একাধিক লক গেট ও আরো 60টি বড় গেট নির্মাণ করা হলে এই সমস্যার সমাধান হতে পারে। অপরিকল্পিত বেড়িবাঁধের কারণে আমাদের যে এই পানির জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা নিরসনের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার হস্তক্ষেপ কামনা করেছি। সংশ্লিষ্টরা বলছেন, জলাবদ্ধতা সংকট নিরসনে জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে একটি সুপারিশ তৈরি করা হয়েছে। শরণখোলা অতি বর্ষণে ব্যাপকভাবে শরণখোলায় ক্ষয়ক্ষতি হয়েছে। শরণখোলার প্রায় 90% জমি পানির নিচে। উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে এই পানি অপসারণের একটি আশু ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে উপকূল রক্ষা বাঁধ নির্মাণের প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের 35/1 পোল্ডারে বাঁধ নির্মাণের কাজ করছে চায়নার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। গেল কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে শহর রক্ষা বাঁধের 4টি পয়েন্টের অন্তত 600 মিটার এলাকা। হুমকির মুখে রয়েছে দৌলতদিয়া লঞ্চঘাট, 1 নম্বর ফেরিঘাট ও গোয়ালন্দ উপজেলার বিদ্যালয়, মসজিদ, মন্দির সহ শত শত বসতভিটা। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। শফিকুল ইসলাম শামীমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে বিভিন্ন স্থানে ভাঙন অব্যাহত রয়েছে। গেল কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে শহর রক্ষা বাঁধের 4টি পয়েন্টের অন্তত 600 মিটার এলাকা ও দৌলতদিয়া ইউনিয়নের বসতবাড়ি সহ ফসলি জমি। ভাঙনের কবলে পড়ে দৌলতদিয়া লঞ্চ ও 1 নং ফেরিঘাট এলাকাও। ভাঙন ঝুঁকিতে বিদ্যালয়, মসজিদ, মন্দির সহ শত শত বসতভিটা। ভিটে মাটি হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। লঞ্চঘাট ফেরিঘাটের মাঝখানে নদীতে ভাঙতেছে এ পর্যন্ত 3 দফা। আমার বাড়িটা নদীতে চলে গেল, এর আগে গড়দরজা ভেঙে নিচ্ছে, আজকে বসত বাড়ির ভিটেটাও চলে গেল, আরও পাশাপাশি তার সাথে 3টে বাড়ি চলে গেল। শহরকে রক্ষা করতে শত শত কোটি টাকা ব্যয় করে তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করেছে সরকার। এই প্রকল্পের কাজ শেষ হতে না হতেই বাঁধে ধস দেখা দেয় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা। কাজের মান তো খুবই খারাপ। আপনারা দেখতেছেন নতুন করা কাজ কখনোই এইভাবে ভাঙে না। যে এরকম কাজ হওয়ার কথা ছিল, আসলে সেই কাজ হয় নাই। কাজ না হওয়ার কারণে এই লেন্দি হয়েছে কাজে। সংশ্লিষ্টরা বলছেন, পদ্মার গতিপথ পরিবর্তন হওয়ার কারণে এই ভাঙন দেখা দিয়েছে। তবে ভাঙন রোধে এরই মধ্যে বালির বস্তা ফেলা সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এবারে বন্যা যেন আর কোনো ক্ষতি না হয় সে ব্যাপারে যা কিছু করা দরকার, যে পরিমাণ বস্তা দেওয়া দরকার, ডিউটিউব দেওয়া দরকার, সেটা আমরা দিয়ে এই বাঁধটাকে আমরা রক্ষা করব। আমরা চাই যে এইটার দ্রুত কাজ হোক, দৌলতদিয়ার মানুষ যাতে নদী ভাঙার কবল থেকে রক্ষা পায়। রাজবাড়ীতে পদ্মা নদীর ভাঙন রোধে দ্রুত সব ধরনের পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা ক্ষতিগ্রস্তদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মানসম্মত ক্রিকেট ব্যাট তৈরি করে সারা দেশে ব্যাট গ্রাম নামে পরিচিতি পেয়েছে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রাম। কিন্তু করোনার কারণে চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন উদ্যোক্তারা। সারা দেশে মাঠে নেই ক্রিকেটাররা, এই অবস্থায় বিক্রি হচ্ছে না ব্যাটও। লোকসানের কারণে এরই মধ্যে পেশা পরিবর্তনও করেছেন অনেকে। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোর শহর থেকে 13 কিলোমিটার দূরে সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রাম। প্রায় 25 বছর ধরে মানসম্মত ব্যাট তৈরির জন্য এই গ্রাম এখন ক্রিকেট ব্যাটের গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। তাদের তৈরি ব্যাট দিয়ে সারা দেশের ক্ষুদে ক্রিকেটাররা মাঠ মাতাচ্ছে। করোনার কারণে ব্যাটের চাহিদা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় বিপাকে পড়েছেন উদ্যোক্তারা। তারা জানান, গেল 1.5 বছর ধরে বিক্রি না থাকায় লোকসান গুনতে হচ্ছে তাদের। এই অবস্থায় কারখানা বন্ধ করে দিয়েছেন অনেকে। মহাজনরা টাকা পাবে,
তাকে টাকা দিতে পারতেছি না, তারাও চাপ দিচ্ছে। এদিকে কাঠ মনে করেন যে বছরকে বছর না বিক্রি হওয়ার কারণে ঘুণ ধরে মনে করেন অনেক নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যে ঋণ নেওয়া ছিল, ঋণওয়ালারাও বারবার আমাদের তাগিদা দিচ্ছে টাকা দেওয়ার জন্য। দেখেন আমাদের বাইরে অনেক কাঠ আছে, এই কাঠগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা মাল বানাতে পারছি না এবং বানাবে আমরা দেবো কোথায়? এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সহজ শর্তে ঋণ চান উদ্যোক্তারা। আমাদের টাকা নেই, পয়সা নেই, আমরা কি করে কাজ করাবো? এখন সরকার এবং যদি ঋণ যারা দেয় তারা যদি একটু যদি ফিরে যদি তাকায়, তাহলে তো আমাদের কারখানাটাও চালু থাকে, আমরাও একটু সচ্ছলভাবে খাতে পারি। সরকার যদি বিনা সুদে যদি আমাকে যদি লোন টোন দিত, তাহলে আমরা একটু দাঁড়াতে পারতাম, আমরা চলতে পারতাম। যশোরের নরেন্দ্রপুরের মিস্ত্রিপাড়ার ব্যাটের কারিগররা এখন আন্তর্জাতিক মানের ব্যাট বানাতে চান। তাদের দাবি, উইলো কাঠ পেলে তারা কাঠের বলে ক্রিকেট খেলার ব্যাটও তৈরি করতে পারবেন, আর সেই ব্যাট নিয়ে মাঠে নামতে পারবেন তামিম সাকিবদের মতো আন্তর্জাতিক ক্রিকেট তারকারাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে টুকরো খবর। এবার দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু খবর দেখুন ডেস্ক রিপোর্টে। মানহানিকর স্ট্যাটাসের প্রতিবাদ করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোহাম্মদ সানি নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় আরো 3 জন আহত হয়। সেনা কর্মকর্তা, ডাক্তার, পুলিশ ও ডিসি পরিচয়ে নানা সময়ে প্রতারণার অভিযোগে নওগাঁয় সাদ্দাম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে। গাজীপুরের কোনাবাড়ি থেকে এক শিশু অপহরণের 12 ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে 250 শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে আরটিপিসিআর ল্যাব উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আরটিপিসিআর ল্যাব চালু হওয়ার ফলে স্বল্প সময়ে নওগাঁয় করোনা রোগী শনাক্তকরণ এবং করোনা আক্রান্ত রোগীদের ব্যবস্থাপনা সহজ হবে। যশোর উদীচী শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে দুস্থ ও অসহায় কর্মহীন মানুষদের জন্য খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও লক্ষ্মীপুরে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ও শ্রমজীবীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দেশের বৃহত্তর ধান চালের মোকাম নওগাঁয় সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 2-3 টাকা। দফায় দফায় চালের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, বেশি দামে ধান কিনে মজুত করে রেখেছে মিলাররা। এ কারণেই চালের বাজারে অস্থিরতা বিরাজ করছে। বাবুল আক্তার রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের বৃহত্তর ধান চাল উৎপাদনের জেলা নওগাঁ। সারা দেশের চালের চাহিদার সিংহভাগ মেটানো হয় এই জেলা থেকে। ঈদের পরে কাটারি ভোগ, জিরা শাইল সহ বিভিন্ন জাতের ধানের দাম বেড়ে যাওয়ায় চালের দাম বেড়েছে। ঈদের আগে কাটারি ভোগ চাল ছিল প্রতি কেজি 55 থেকে 56 টাকা, বর্তমানে 58 থেকে 60 টাকা। স্বর্ণা পাঁচ ছিল 42 থেকে 43 টাকা, বর্তমানে 48 থেকে 50 টাকা। 45 টাকার জিরা শাইল বর্তমানে 48 টাকা দরে বিক্রি হচ্ছে। জিরা শাল ঈদের আগে ছিল 45-46 টাকা, এখন বেড়ে দাঁড়াচ্ছে 46-48 টাকা। দফায় দফায় চালের দর বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ক্রেতারা। যে কয়টা চাল দেখতেছি সব বেশি দামের চাল, এগুলো তো সাধারণ মানুষ এই চালগুলো খেতে পারবে না। সামনে মাসে লেগেছিলাম 2400, এবারে আসছে 3000-2900 টাকা বস্তা। ব্যবসায়ীরা বলছেন, বাজার থেকে বেশি দামে ধান কিনে মজুত করে রেখেছে মিলাররা। বেশি দামে বাজার থেকে ধান কিনে চাল উৎপাদন করতে খরচ বেশি পড়ায় চালের দাম বেড়েছে। বড় বড় মিলারদের কাছেও আমরা যখন চাল কিনতে যাচ্ছি তখন তাদের কথা হলো যে আমাদের চালের দাম বেশি, চালের দাম বেশি হওয়ার কারণে ধানের দাম বেশির কারণে আমাদের চালের দাম পড়তা বেশি ঘুরতেছে। চালের দর নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন এই মিল মালিক। সরকার যদি মনিটরিং করে তাহলে তো আসলে এগুলো সব বের হয়ে আসবে কোথায় কি আছে। দেশের বিভিন্ন জায়গায় তো আসলে মনিটরিং চলতেছে।
চলতি বছর নওগাঁয় ইরি ও বোরো ধানের আবাদ হয়েছে 1,87,760 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যালয় পেন্টাগনের বাইরে গোলাগুলিতে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে পেন্টাগন কমপ্লেক্সে মেট্রো বাস প্ল্যাটফর্মে গোলাগুলি হয়। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে বলে ধারণা করা হয়েছে। প্রাথমিকভাবে পেন্টাগন ভবন সম্পূর্ণ লকডাউনের পর তা আবার তুলে নেওয়া হয়। পেন্টাগনের হাজারো কর্মকর্তা ওই বাস প্ল্যাটফর্ম ব্যবহার করেই ভবনে প্রবেশ করেন। এছাড়া বেশ কিছু বাস সার্ভিস ওই প্ল্যাটফর্মটি ব্যবহার করে থাকে। ঘটনার পর থেকে সেখানে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। হতাহত ও গোলাগুলির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি পেন্টাগনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা। গোলাগুলির সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এবং সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মার্ক মিলে সেখানে ছিলেন না বলে জানা যায়। আবারও খেলার খবর। অলিম্পিক গেমসের ফুটবল ইভেন্টের প্রথম সেমিফাইনালে মেক্সিকোকে টাই ব্রেকারে 4-1 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে উভয় দল। বল দখলের লড়াইয়ে দুই অর্ধেই ব্রাজিল এগিয়ে থাকলেও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল মেক্সিকো, কিন্তু দুই অর্ধই থাকে গোল শূন্য। অতিরিক্ত সময়ে কোনো গোল না হলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানে 4-1 গোলের ব্যবধানে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। 7 আগস্ট ফাইনালে রিচার্লসনদের প্রতিপক্ষ স্পেন। রোমালু লুকাকুকে কিনতে চেলসির করা দ্বিতীয় প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। বেলজিয়ান এই ফরওয়ার্ডকে দলে ফেরাতে 118 মিলিয়ন মার্কিন ডলারের পাশাপাশি মার্কোস আলোনসোকে দিতে চেয়েছিল দ্য ব্লুজরা। তবে সে প্রস্তাব ফিরে দিয়ে নিরাজ্জুরিরা জানিয়ে দিয়েছে বিক্রির জন্য নয় লুকাকু। 2011 থেকে 2014 সাল পর্যন্ত চেলসিতেই খেলেছেন তিনি। তবে দ্রগবা কস্তাদের জন্য বেশিরভাগ সময় তাকে থাকতে হয়েছে মাঠের বাইরে। এরপর ধারে এক ওয়েস্ট হামে সুযোগ পেয়ে নিচের যাত্রী নিয়েছেন এই বেলজিয়ান ফরওয়ার্ড। 2017 সালে তিনি নাম লিখিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। 2 বছর সেখানে খেলার পর 88 মিলিয়ন মার্কিন ডলারে লুকাকুকে কিনে নেয় ইন্টার মিলান। গেল মৌসুমে লিগ শিরোপা জয়ে ইন্টারকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লুকাকু। করেছেন 24 গোল ও করিয়েছেন আরও 11 গোল। পাশাপাশি ইউরোতে দেশের হয়ে 5 ম্যাচ 4 গোল করেছেন 28 বছর বয়সী এই ফরওয়ার্ড। এবারে বিনোদনের খবর। করোনা বাস্তবতায় বন্ধ দেশের সকল প্রেক্ষাগৃহ। দীর্ঘদিন কাজ না থাকায় মানবেতর জীবনযাপন করছেন সিনেমা হল কিংবা এর সাথে জড়িত হাজারো কলাকুশলী। রূপালী পর্দার মোহ পরাজয় মেনেছে বাস্তবতায়। জীবনের আরেক নাম এখন অনিশ্চয়তা। সংশ্লিষ্টরা বলছেন মানসম্মত সিনেমার অভাব আর করোনার ভয়াল থাবায় স্থায়ীভাবে তালাবদ্ধ হতে পারে দেশের বেশিরভাগ সিনেমা হল। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। ষাটের দশক থেকে শুরু করে 90 দশক পর্যন্ত সিনেমা হলের এসব আঙ্গিনা ছিল সিনেমা প্রেমীর পদচারণায় মুখরিত। ছিল ঢাকায় ছবির রমরমা বাণিজ্য, সেই সঙ্গে চলচ্চিত্র সংশ্লিষ্ট তারকা ও কলাকৌশলীদের কর্মচাঞ্চল্য। আজ যা কেবলই ইতিহাস। গত বছরের 18 মার্চ থেকে বন্ধ দেশের সিনেমা হল। মাঝে 2-3 মাসের জন্য খুললেও দর্শক না আসার শঙ্কায় মিলেনি প্রত্যাশিত ভালো মানের সিনেমা। আবার কবে খুলবে এসব হল তারও উত্তর জানা নেই কারো।
ঢাকায় যে কয়টা প্রেক্ষাগৃহ এখনো ধুকে ধুকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে সেগুলোর মধ্যে রয়েছে আনন্দ ও ছন্দ সিনেমা হল। সর্বশেষ গত মে মাসে পুরাতন সিনেমা পাশান দিয়ে কয়েকদিনের জন্য খোলা হয় প্রেক্ষাগৃহ দুটি, তবে মিলেনি কাঙ্ক্ষিত দর্শক আর তাই আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ। দেখেন, বন্ধের মধ্যে আমি স্টাফদের বেতন দিতে পারতেছি না, দায় দেনা বৃদ্ধি পেয়েছে, স্টাফ কিন্তু চাকরি ছেড়ে চলে যাচ্ছে, এরা বেতনের জন্য চাপ দিচ্ছে, এখন অন্য পেশায় চলে যাচ্ছে এবং অনেকে বলতেছে স্যার আমি তো কিছু চিনি না, আমি কি ব্লাড বিক্রি করার জায়গা কোথায় আছে। প্রজেক্টর অপারেটর মোহাম্মদ ওয়াসিম 5 মাসের বাড়ি ভাড়া দিতে না পারায় ছেড়েছেন বাসা, জমা পড়েছে সন্তানের স্কুলের বেতন। রূপালী পর্দার সাথে এক যুগেরও বেশি সময় কাটানো ওয়াসিম এখন সমাধান চান অনিশ্চিত জীবনের। যেহেতু আপনি আমার বেতন দিতে পারবেন না, তো স্যার এখানে কোথায় কিডনি বিক্রি করে, কারণ আমার যেহেতু আমার সংসার আমার চালাতে হবে, আমার তো সংসার আমার দেখতে হবে, আমার বউ বাল বাচ্চাকে আমার দেখতে হবে। এমন বাস্তবতা নিয়ে এরই মধ্যে পেশা বদল করেছেন প্রেক্ষাগৃহের সাথে যুক্ত অনেক অভিজ্ঞ কর্মচারী। সিনেমা প্রেমী মানুষে মুখরিত ছিল এই হলরুম, নানা কারণে এখন সেখানে সৃষ্টি হয়েছে এই শূন্যতা। সরকারি সুনজরের পাশাপাশি মানসম্মত সিনেমা মুক্তি পেলে আবারও মুখরিত হবে এই হলরুম, দিন ফিরবে এই শিল্পের সাথে জড়িত হাজারো কর্মচারীর জীবনে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। করোনার প্রাদুর্ভাব কিছুটা নিম্নমুখী হতে শর্ত সাপেক্ষে প্রেক্ষাগৃহগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বলা হচ্ছে 50% দর্শক নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চালানো যাবে সিনেমা হলগুলো। কলকাতা থেকে আরো জানাচ্ছেন ভাস্কর সর্দার। করোনা গ্রাফ অনেকটাই নিম্নমুখী। রাজ্য সরকারের যে আংশিক লকডাউন পশ্চিমবঙ্গে চলছে সেটা কিন্তু অনেকটাই শিথিলতা করা হয়েছে এবং সেই শিথিলতার পাশাপাশি যে বিনোদন জগতেরও অনেকটা অংশ খুলে দেওয়া হয়েছে। টলিপাড়ার শুটিং সহ পশ্চিমবঙ্গে যে 200টি সিনেমা হল আছে সেগুলো কিন্তু খুলে দেওয়ার একটি সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। এই প্রেক্ষিতে যেটা বলা হয়েছে যে 50% লোক অর্থাৎ 50% লোক নিয়ে দর্শক আসনে সিনেমা হলগুলো চালাতে পারবে, 50% দর্শক ঢুকতে পারবে। কিন্তু এর প্রেক্ষিতে যে সিনেমা হলের যে 200টি সিনেমা হলের যে ফেডারেশন বা সিনেমা হলের যারা কর্তৃপক্ষ বা মালিক তারা কিন্তু কিছুটা বিরূপ। এই নিয়ে দফায় দফায় বৈঠক চলছে। প্রকাশ্যে তারা রাজ্য সরকারের বিরোধিতা না করলেও তারা জানাচ্ছে যে নেটফ্লিক্সের মতন যেই ওটিটি প্ল্যাটফর্মগুলো আছে তারা কিন্তু ইতিমধ্যে যে সিনেমাগুলো নিয়ে আসে, এর ফলে এমনি সিনেমা হলগুলোয় প্রায় 50% লোক নিয়ে সিনেমা চালাতে হয়। এরও যদি 50% লোক নিয়ে চালাতে হয় তাহলে সিনেমা হলগুলোয় 7 থেকে 8 জন করে দর্শক পাবেন। ফলে এই যে একটি সিনেমা প্রযোজনা সংস্থা থেকে কেনা তার একটা ব্যয় এবং একটা সিনেমা হল চালাতে গেলে যে খরচা পারিপার্শ্বিকগুলো আছে সেগুলো নিয়ে 7 থেকে 8 জনের জন্য কোনোভাবেই সিনেমা হল চালিয়ে রাখা তাদের পক্ষে সম্ভব না, এমনটাই জানিয়েছেন রাজ্য সরকারকে। তবে রাজ্য সরকার আশ্বাস দিয়েছেন যে কিছু এর একটা সুরাহা বের করবে। আগামী 16ই আগস্ট থেকে সিনেমা হলগুলো খুলতে পারে বলেই এখন জানা যাচ্ছে। দফায় দফায় মিটিং চলছে, শেষ কি পরিণাম হয় সেটা জানা যাবে 16ই আগস্ট সিনেমা হলগুলো খুললেই। ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। এই ছিল এখনকার মতো, সাথে থাকার জন্য ধন্যবাদ।